2011 সাল থেকে বলে আসছি ওর জায়গা হচ্ছে জেল। যে রায় 26,000-এর ভবিষ্যৎ এই মুহূর্তে ঝুলে রয়েছে কার্যত। আমি একটাই কথা বলতে চাই, মুখ্যমন্ত্রী যারা চাকরিহারা তাদেরকে নিয়ে 7 তারিখ মিটিং করবেন, কি বলবেন মুখ্যমন্ত্রী? আবার কি সেই পার্থ চট্টোপাধ্যায়ের যেমন কমিটি গঠন করে দিচ্ছিলেন সেই রকমই কিছু হবে? আমার সঙ্গে রয়েছেন আইনজীবী, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কথা বলবো স্যারের সাথে। 7 তারিখ মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে মিটিং করবেন। মিটিং করতেই পারেন, মিটিং করার স্বাধীনতা ওর আছে, এসব কিছু বলার নেই। উনি দুর্নীতি করেছেন, দুর্নীতি করার ফলে বহু লোকের চাকরি গিয়েছে। এখন তিনি কি বলবেন? তিনি হয়তো বলবেন তাদের, তোমরাও দুর্নীতির শরিক হও, এই চাকরি পাওনি, অন্য জায়গায় দুর্নীতি করে তোমাদের কিছু ব্যবস্থা করে দেবো, এর বাইরে কিছু করার নেই। চাকরি দিয়ে দেবো মুখ্যমন্ত্রী। ভালো কথা, চাকরি দিন স্বচ্ছভাবে। প্রচুর শূন্যপদ আছে, শূন্যপদ পূরণের জন্য নির্দিষ্ট আইনি পদ্ধতি মেনে তিনি ব্যবস্থা করুন, কেউ তো বাধা দেয় না। এই যে রায় এলো, কার্যত আপনাকে দোষারোপ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন আপনি বড় আইনজীবী হয়ে গেছেন, আপনাকে নোবেল দেওয়ার জন্য বলছেন, কিন্তু স্যার রায় কি এমন যুক্তি দেখালেন যে 1 মিনিট কত সেকেন্ডের মধ্যে এই রায় এলো? রায় 1 মিনিট কত সেকেন্ডে আসেনি, দীর্ঘ শুনানি হয়েছে। কলকাতা হাইকোর্টে দীর্ঘ শুনানি হয়েছে। সমস্ত যত রকম সম্ভব, যত বড় বড় আইনজীবী সম্ভব ছিলেন, কলকাতা হাইকোর্টেও ছিলেন, সুপ্রিম কোর্টেও ছিলেন। সুতরাং এটা 1 মিনিট 1.5 মিনিটের ব্যাপার না, দীর্ঘ শুনানির পর এই রায় এসেছে। বিচারপতিরা তারা প্রত্যেকেই এটা বুঝতে পেরেছেন যে এটা বড় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির ফলে এই নিয়োগ তা টিকতে পারে না, তো বাতিল করে দিয়েছেন। এটা স্বাভাবিক রায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো স্পষ্ট তার কারণ দেখিয়েছিল কেন তারা বাতিল করেছেন। তখনও তো তারা আমার বিরুদ্ধে আক্রমণ করেছিলেন যে আমি নাকি সওয়াল করেছি। হ্যাঁ, আমি করেছি সওয়াল, এই সমস্ত বাতিল হওয়া উচিত, আমি ওই সওয়াল না করলে নাকি সব বাতিল হবে না, এই ধরনের অযৌক্তিক কথা তারা বলেছে। কার্যত এটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হলো। গুলিয়ে দেওয়ার বহু চেষ্টা উনি করেছেন, কেন ওর প্রথম কাজ হচ্ছেই যে সমস্ত সমাজটাকে দুর্নীতিগ্রস্ত করা। ওর উত্থান এবং জন্ম হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে, আমি প্রথম দিন থেকে বলে আসছি। এবং সেই জন্যই তিনি দুর্নীতি করবার কতগুলো মৌলিক ক্ষেত্র বেছে নিয়েছেন। এক হচ্ছে শিক্ষা, তারপর স্বাস্থ্য, এখন তো খাদ্যতেও দেখেছি। মানুষের মৌলিক যে সমস্ত ক্ষেত্র, সেই সব জায়গায় তিনি প্রশাসনিক দুর্নীতিকে কাজে লাগিয়েছেন। আর শিক্ষার ক্ষেত্রে এটা একটা অনেক বড় অভিঘাত পড়ে সমাজের উপর। এই প্রথম পশ্চিমবঙ্গের বুকে অন্ততপক্ষে প্রমাণ হলো যে শিক্ষকের চাকরি বিক্রি করা যায়। অযোগ্য লোকেরা তারা ওয়েমার্কশিট শূন্য রেখেও চাকরি পেতে পারে। এত বড় দুর্নীতি হয়েছে। দুর্নীতি যে হয়েছে তার তো প্রত্যক্ষ প্রমাণ যে ওর নাম্বার 2 পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে ক্যাশ কত টাকা পাওয়া গিয়েছে। সে থাকবে, সেটা ফৌজদারি অপরাধ। আসলে ওরও যাওয়ার সময় এসে গিয়েছে, তো তাই আগে থেকে আতঙ্ক প্রকাশ করছেন। এত বড় দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি হওয়ার জন্যই তো হাইকোর্টে মামলা হয়েছে। উনি যদি সৎ হতেন তাহলে যখনই হাইকোর্টে বিষয়টা এলো, দুর্নীতির কথা ধরা পড়লো, সরকার তো অভিভাবক, তার তো উচিত ছিল সঙ্গে সঙ্গে ঠিক আছে দুর্নীতি হয়েছে, সব বাতিল করে দিচ্ছি, আমি আবার পুনরায় করছি। সেটা করতে পারলেন না কেন? ভয়ে পারলেন না যে যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাদের চাকরি যদি এভাবে বাতিল হয় তবে তো ওদের পিঠের চামড়া থাকবে না। আমি দেখলাম তো একটা ভিডিও, কোথায় মালদার কোন এক চেয়ারম্যানকে ধরে লোকজন পেটাচ্ছেন। এইটাই হবে, সেই আশঙ্কাতেই তিনি প্রথম থেকে চেয়েছেন যে দুর্নীতিমূলক নিয়োগগুলোকে টিকিয়ে রাখতে হবে। তিনি খুব গর্ব করে বলেছিলেন যে আমি চাই না কারো চাকরি যাক। তার মানে দুর্নীতি করে চাকরি পেয়েছো, তৃণমূলীদের টাকা দিয়ে চাকরি পেয়েছো, চাকরিটা বজায় থাক। যদি তিনি সৎ হতেন তাহলে প্রথম দিনই বলতেন আদালতের এই পর্যবেক্ষণ এসেছে, আমি সব বাতিল করে দিলাম, আবার করতাম। তাহলে এই 6 বছর পিছিয়ে যেত না। কবে থেকে মামলাটা চলছে? একদিন তো নয়। এবং ওরা বারে বারে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট করেছেন, আমরা তো করিনি। আমরা তো পেছন পেছন দৌড়েছি, আমাদের অত সামর্থ্য কোথায়? ওর নয় কোটি কোটি টাকা খরচা করার সামর্থ্য আছে, সরকারি পয়সা, ইলেকট্রাল বন্ডের টাকা এইসব আছে, আমাদের তো তা নেই। সবাইকে, ভারতবর্ষে এমন কোনো আইনজীবী নেই যারা সুপ্রিম কোর্টে ওদের হয়ে সওয়াল করেননি। সুতরাং এই কথা বলে লাভ নেই। আজকে নির্লজ্জের মধ্যে মিথ্যে কথা বলেন যখন বলেন যে আমাদের আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেওয়া উচিত ছিল। আত্মপক্ষ সমর্থনের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু মিথ্যে কথা বলতে যার সহজাত প্রবৃত্তি সে সবসময় মিথ্যে কথা বলবে। মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক, যার সহজাত প্রবৃত্তি থাকে অসৎ কাজ করার, সে করবে, তাই করেছে। যখন প্রথম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যে বাদ দেওয়া হয়েছিল, যেটা
কাটছাট করা হয়েছিল, তখন এই রাজ্য সরকার কেন মেনে নিল না? ওই কথাই তো বললাম আমি, যে প্রথম যখন আদালতে বিষয়টা এসেছিল যে দুর্নীতির লক্ষণ দেখা যাচ্ছে, তখনই যদি সৎ রাজ্য সরকার হতো, যদি সৎ মুখ্যমন্ত্রী হতো, যদি সৎ শিক্ষামন্ত্রী হতো, তারা বলতেন হ্যাঁ ঠিক আছে আমরা এটা বাতিল করে দিচ্ছি, দিয়ে আমরা পুনরায় স্বচ্ছ পদ্ধতিতে করছি। তা উনি করেননি। কেন করেননি? যে তখন বাতিল করলে পরে যাদের থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছেন তারা তো ছেড়ে দেবেন না, তারা তো ওকে গলায় গামছা দিয়ে টানিয়ে নামাবেন, সেই ভয়ে করেননি। তো ওই 5,500 কি 6,500 তখন ওই সংখ্যা আসেনি। একটাও যদি এরকম দুর্নীতির প্রশ্ন আসে তখনই উচিত তো সরকারের সিদ্ধান্ত নেওয়া, তা তো নেননি তারা, বরং পাল্টা আমাদের গালাগালি করেছেন, যেন ব্যাপারটা হচ্ছে এই চাকরিগুলো পেলে পরে আমার পকেটে অনেক টাকা আসবে। এই সমস্ত মিথ্যেবাদী সহজাত মিথ্যা কথা বলে যাদের প্রবৃত্তি, তারা সবেতেই মিথ্যা কথা বলে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন আমি এই রায় মানি না। তিনি বলছেন এই জাজমেন্ট পছন্দ নাই হতে পারে। ওরা পছন্দ না হতে পারে ভালো কথা, কিন্তু রায় মানতে হবে। উনি চান বা না চান রায় মানতে হবে। যদি রায় না মানেন তাহলে দয়া করে উনি মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিন। উনি হচ্ছে সাংবিধানিক পদে আছেন, দুর্ভাগ্যজনকভাবেই সাংবিধানিক পদে আছেন। সুপ্রিম কোর্টের রায় মানবো না এই কথা বলার মতো স্পর্ধা উনি দেখাচ্ছেন, তার কারণ ও সহজাত প্রবৃত্তি হচ্ছে অশান্তি সৃষ্টি করা। মুখ্যমন্ত্রী বলছেন কি এত কেলেঙ্কারি হয়েছে কার্যত, এত জায়গায় এত হয়েছে, অপরাধীরা কি শাস্তি পেয়েছে, মুখ্যমন্ত্রী সুর চড়িয়েছেন। উনি বলবেনই কেন, সারদার মতো অত বড় কেলেঙ্কারি হওয়া সত্ত্বেও উনি এখনো শাস্তি পাননি। উনি উনি যদি ব্যাপক কেলেঙ্কারি, তাহলে আমার পশ্চিমবঙ্গ নয়, আর পশ্চিমবঙ্গ কি অন্য রাজ্যের কেলেঙ্কারিকে দৃষ্টান্ত করবে? গোটা পৃথিবীর লোক আগে পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজকে দৃষ্টান্ত করতো, এখন উনি পশ্চিমবঙ্গকে অন্য রাজ্যের দৃষ্টান্ত করতে চাইছেন। কত বড় অবমাননা হলে পরে এই কাজ করতে পারেন কোনো মুখ্যমন্ত্রী, বলতে পারেন? সিপিএম বিজেপি করেছে স্যার, বিরোধীদের উপর বলা হচ্ছে, কারণ নাকি স্কুল ব্যবস্থাটাকে আপনারা, শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিতে চান। এই 26,000-এর চাকরি চলে গেলে কি হবে? ঠিক কথা। উনি চাইছেন এই দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের রেখে দিয়ে প্রজন্ম বা প্রজন্মকে দুর্নীতিগ্রস্ত করতে। আসলে উনি চান তো একটা দুর্নীতিগ্রস্ত সমাজ, আমরা চাই না, লড়াই করব। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো মিথ্যে কথা বলতে পারেন, আমরা আমাদের ছেলে মেয়েদের শেখাই মিথ্যে কথা বলো না। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্লজ্জের মতো অপরাধীদের পক্ষে দাঁড়াতে পারেন, আমরা আমাদের ছেলে মেয়েদের শেখাই অপরাধীদের পক্ষে দাঁড়িও না। লড়াইটা তো আদর্শগত লড়াই, মৌলিক বিষয় নিয়ে লড়াই, সুতরাং এই লড়াই চলবে। আমি বলছি 7 তারিখ নেতাজি ইন্ডোরে মিটিং, 8 তারিখ আবার সুপার নিউমারিক ফোর্স যেটা ক্রিয়েট হয়েছিল সেটা নিয়ে আবার আদালতে আছে। মানে আমি বলছি আলটিমেট কি হতে চলেছে? কি হতে চাই আদালত ঠিক করবে। দুর্নীতি করেছেন প্রমাণ হয়ে গেছে, আদালত পরিষ্কার বলে দিয়েছে, এই পুরোটাই তো বাতিল হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী বলছেন আমি রেডি আছি, জেলে যেতে হয় জেলে যাব, আমি কিন্তু এই 26,000-এর পক্ষে থাকবো। ভালো কথা, বলুন না, উনি আগে সুপ্রিম কোর্টে গিয়ে বলুন যে আমি 26,000-এর পক্ষে আছি, তোমরা যা আলাদা মানবো না, বলুন না সুপ্রিম কোর্ট। তাহলে অ্যাপিল করলেন কেন? সুপ্রিম কোর্টে গিয়ে কান্নাকাটি করছেন কেন ওদের উকিলরা? সুতরাং আমি বললাম না যে সহজাত প্রবৃত্তি যার হয় মিথ্যা কথা বলা, তিনি মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করেন। একটা জিনিস স্যার বলতে চাইছি, মুখ্যমন্ত্রী বলছেন জেলে যেতে হয়, তার মানে কি মুখ্যমন্ত্রী জানেন ওই অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করার জন্য জেল? অতিরিক্ত উনি জানেন, আমি তো 2011 সাল থেকে বলে আসছি ওর জায়গা হচ্ছে জেল। আজকে তো হঠাৎ শিক্ষার বিষয়টা এসছে। চিটফান্ডের টাকা ঠিক মতো যদি তদন্ত হলে এতদিন জেলে থাকতেন, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। চিটফান্ডের তদন্ত তিনি বিজেপি কে ধরে, আরএসএস কে ধরে সেই তদন্তকে আটকে রেখেছেন। যেদিনকে রাজীব কুমারকে গ্রেপ্তার করতে এসেছিল সিবিআই, সেদিনকে তিনি রাস্তায় বসে মন্ত্রিসভা চালিয়েছেন নাটক করে। অতএব উনি জানেন ওর স্থান জেলে হবে, এতদিন কোনো করে আটকাতে পেরেছিলেন, এখন ভাবছেন যে বোধহয় আর আটকানো সম্ভব না। স্যার ব্রাত্য বসুর সাথে মিটিং করবেন, এসএসসি আবার বলছেন 3 মাসের মধ্যে, এটা কি মুড়ি মুড়কি? কি করে নিয়োগ সম্ভব হবে? ওরা কি করবে না করবে ওদের তো পরামর্শদাতা আমি নই, সুতরাং আমি কোনো মন্তব্য করবো না। সেটা আবারও বলছি, ওরা কি করবে না করবে ওদের পরামর্শ আমি দেবো। না মিলছে না মিলছে না সেটা জনগণ বুঝবে, এ নিয়ে আমি কেন মন্তব্য করতে যাবো? আমি কোনো মন্তব্য করবো না। আমার যা হবে, যখন কোনো সিদ্ধান্ত আসবে সেটা যদি বেআইনি হয় আমি আদালতে চ্যালেঞ্জ করবো। 26,000-এর যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি আর স্যার রিভিউ এর কোনো সুযোগ আছে? বললাম তো আমি পরামর্শ দেবো না, আমি কোনো পরামর্শ দেবো না। ওরা ওদের অনেক বড় বড় আইনজীবী আছেন ওদের পক্ষে, যাদের ওরা
লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়োগ করেন, তাদের পরামর্শ দেবেন, আমি কেন দেবো? চেয়েছেন মুখ্যমন্ত্রী বলছেন বাংলার ভবিষ্যৎ, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, বাংলাকে শুধু টার্গেট করা হচ্ছে, বাংলাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ঠিকই তো, উনি বাংলাকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছেন, আমরা সেটাকে আটকাচ্ছি। বাংলার সর্বনাশ করা যা করা উনি করেছেন, এখন আমরা সেটাকে আটকাচ্ছি বলেই ওর বড় কষ্ট হচ্ছে।